ক্লাস 8-এর ভাষা চর্চা যে বইটা আছে তার চ্যাপ্টারতেই দেখবে যে দল আছে। এই দলটা তোমাদের কাছে কিন্তু খুব নতুন। 5, 6, 7 তোমরা এই 3টে ক্লাসে কিন্তু দল সম্পর্কে অতটা পরিচিত হওনি, কিন্তু ক্লাস 8-এ প্রথমেই তোমাদের দল দেয়া আছে। তাহলে আজকে দল নিয়ে আলোচনা করব। দল কি, দল কাকে বলে, দল কয় প্রকার এবং দল কি করে নির্ণয় করবে, সেইগুলো সহজ পদ্ধতিতে তোমাদের কাছে তুলে ধরবো, যাতে তোমাদের পরীক্ষাতে খুব কাজে লাগে। দেখো, প্রথমে দেখো দল হচ্ছে, এই যে দল, দলটা কি? দল হচ্ছে, কোনো ভাষাবিদ বলেছেন দল মানে হচ্ছে অক্ষর, আবার কেউ কেউ বলেছেন যে দল মানে বর্ণ সমষ্টি। কিন্তু দল কাকে বলে সেইটা আমরা আগে জানব। বিতর্ক যাই থাকুক না কেন, অক্ষরই হোক আর বর্ণ সমষ্টি হোক, যাই হোক না কেন, আমরা আগে দল কাকে বলে সেইটা জানব। দল কাকে বলে? দেখো, দল হচ্ছে বাকযন্ত্র। আমাদের যে বাকযন্ত্র কোনগুলো, অর্থাৎ বাকযন্ত্র মানে কথা বলার যন্ত্র। কথা বলার যন্ত্র আমাদের কতগুলো আছে তোমরা জানো কি? তোমরা হয়তো জানো না। বাকযন্ত্র যেমন আমাদের ওষ্ঠ আছে, অধর আছে, দন্ত আছে, তালু আছে, কণ্ঠ আছে, ফুসফুস আছে, জিহ্বা আছে, এইগুলো সব বাকযন্ত্র। এইগুলোর সাহায্যেই কিন্তু আমরা কথা বলি। তাহলে বাকযন্ত্র সম্পর্কে জানলে, এইবার দেখো এই বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে যতটুকু উচ্চারিত হয় সেই উচ্চারিত বর্ণ বা বর্ণ সমষ্টিকেই দল বলে বা অক্ষর বলে। কি বুঝলে? হয়তো বুঝতে পারলে না। আমাদের বাকযন্ত্রের আবার একটু সহজ করে বলি, এক ঝোঁকে যতটা উচ্চারণ হয় সেইটাকেই বলা হয় দল। এক ঝোঁকে যতটা উচ্চারিত হয় সেইটাকেই বলা হচ্ছে, সেই যতটা উচ্চারিত হলো সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকেই বলা হচ্ছে দল। তোমাদের কাছে একটু বিশ্লেষণ করে বলা যাক। যেমন ধরো, খুব কমন একটা ব্যাপার, এই যে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ আমরা তো বলি রবীন্দ্রনাথ, কিন্তু আমরা জানি না এর মধ্যে কতগুলো ঝোঁক আছে বা কতগুলো স্বল্পতম প্রয়াসে উচ্চারিত হয়। আমরা কিভাবে উচ্চারণ করি? দেখো ঝোঁকগুলো দেখো, প্রথমে কিভাবে তোমরা এইগুলো হচ্ছে নিজের ক্যাপাসিটিটা তৈরি করতে হবে যে কতগুলো ঝোঁক তৈরি হচ্ছে। মানে একটা বাকযন্ত্রের যে পরিবর্তনটা সেইটাকেই বলা হচ্ছে ঝোঁক। যেমন ধর একটা স্থান থেকে আরেকটা স্থানে যাওয়াটাকেই বলা হচ্ছে যেমন গন্তব্যস্থল। ঠিক সেই রকম বাকযন্ত্রের একটা ঝোঁক মানে হচ্ছে একটা বা দুটো যন্ত্রের সাহায্যে যতটুকু উচ্চারিত হয় সেটাকেই বলা হচ্ছে ঝোঁক। তাহলে দেখো রবীন্দ্রনাথ, আমি যদি এটাকে এইভাবে বলি রো বিন দ্রো নাথ, তাহলে কতগুলো ঝোঁক হলো দেখো। তাহলে দেখো রো, রো বিন, রো একটা, রো যেখানে উচ্চারণ হচ্ছে, বিন কি সেখানে উচ্চারিত হচ্ছে? তোমরা দেখো খেয়াল করে, রো, রো হচ্ছে দেখো জিভটা উল্টে গিয়ে তালুর সাথে গিয়ে স্পর্শ করে রো উচ্চারণ হচ্ছে। আর যখন বিন বলছি তখন আমাদের দুটো ঠোঁটের কাজ হচ্ছে, তাই তো? তাহলে রো বিন দ্রো নাথ, এই নাথ, নাথ। এবার দেখো তাহলে একটা ঝোঁক, দুটো ঝোঁক, তিনটে ঝোঁক, চারটে ঝোঁক, রো বিন দ্রো নাথ। এই যে এক ঝোঁকে একটা ঝোঁক, দুটো ঝোঁক, তিনটে ঝোঁক, চারটে ঝোঁক, এই যে ঝোঁকগুলো উচ্চারিত হলো, এই প্রত্যেকটা ঝোঁককেই বলা হচ্ছে দল। এবার বুঝতে পারছো? তাহলে এইভাবে ভাঙা, তোমরা দেখো গুলিয়ে ফেলবে যে দল বিশ্লেষণ এবং বর্ণ বিশ্লেষণ। দল বিশ্লেষণ আলাদা আর বর্ণ বিশ্লেষণ আলাদা। দেখো বর্ণ বিশ্লেষণটা কীরকম তোমাদেরকে একটু আভাস দিই। যেমন আমি রবীন্দ্রনাথই লিখলুম, এই যে রবীন্দ্রনাথ, তাহলে এইটাকে যদি আমি বর্ণ বিশ্লেষণ করি কি হবে না, র, র এর সঙ্গে অ যুক্ত হচ্ছে, র, আর বয়স হস্তে দীর্ঘই বি, আর দন্তের ন, দন্তের ন যুক্ত, দন্তের ন যুক্ত অ, রবীন যুক্ত দ, র, তো দয় র ফোলা যুক্ত অ, রবীন্দ্র, আর দন্তের ন আকা, আ, আর থ মানে হচ্ছে অ। এইগুলো হচ্ছে বর্ণ বিশ্লেষণ। মানে এর ভেতর থেকে একটা শব্দ থেকে বর্ণগুলোকে আলাদা করে দেওয়াটাকেই বলা হচ্ছে বর্ণ বিশ্লেষণ। বুঝতে পেরেছো? বর্ণ বিশ্লেষণ আলাদা
আর দল বিশ্লেষণ দেখো যে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে বা বাকযন্ত্রের এক ঝোঁকে যতটুকু উচ্চারিত হয় সেই ততটুকু অক্ষরকে বা বর্ণ সমষ্টিকে বলা হয় দল। আমি এখানে কিরকম বলি, রবীন্দ্রনাথ, 1 2 3 4, এই হচ্ছে 4টে দল আছে এই শব্দটার মধ্যে। তাহলে এবার দল সম্পর্কে আইডিয়াটা নিশ্চয়ই হয়েছে। এবার দেখো দলকে এবারে দুটো ভাগে কিন্তু ভাগ করা হয়। দল কয় প্রকার না, দল হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে মুক্ত দল আর একটা হচ্ছে, হয়তো লাইটিংটার জন্য এখানটা হয়তো তোমার দেখতে সমস্যা হবে, আমি মুখে যেটা বলছি সেটা তোমরা শুনে নাও। দল হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে মুক্ত দল আর একটা হচ্ছে রুদ্ধ দল। এই যে মুক্ত দলটা কি না, যে দলের শেষে স্বরান্ত দিয়ে শেষ হবে, মানে স্বরান্ত মানে হচ্ছে স্বরধ্বনি দিয়ে শেষ হবে যেই দলের বর্ণটা, সেইটাকে বলা হচ্ছে মুক্ত দল। অর্থাৎ যে বর্ণের শেষে স্বরবর্ণ থাকবে বা স্বরধ্বনি উচ্চারিত হবে সেই দলটাকে বলা হচ্ছে মুক্ত দল। আর যে দলটার শেষে ব্যঞ্জন বর্ণ থাকবে এবং যৌগিক স্বরধ্বনি থাকবে সেইটাকে বলা হচ্ছে রুদ্ধ দল। এবার তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এই যে এইটাই রবীন্দ্রনাথটাই তোমরা ধরে নাও, এই যে রো, এই যদি রো বলি তাহলে এর সঙ্গে কি আছে, রো এর সঙ্গে অ যুক্ত আছে, তাহলে এখানে অ যুক্ত হচ্ছে। যদি বলি কেন অ যুক্ত হচ্ছে, যদি বলি বীর, এই বীরের সঙ্গে লাস্টে যে রটা উচ্চারণ হচ্ছে এখানে কিন্তু অযুক্ত হচ্ছে না, বীর, এটা তখন রুদ্ধ দল হয়ে যাচ্ছে। বীর, রয়ের উচ্চারণটা অর্ধেক হচ্ছে, সেই জন্য যে ব্যঞ্জন ধ্বনি যেগুলো উচ্চারিত হয় স্বরধ্বনি ছাড়া ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হতে পারে না, তোমরা এটা আগে জানো। তাহলে এই যে বীর, এই রটা কিন্তু স্বরধ্বনি ছাড়া উচ্চারিত হতে পারে না, এর উচ্চারণটা অর্ধেক হচ্ছে, অর্ধেক হওয়ার ফলে এটা হচ্ছে রুদ্ধ দল হয়ে যাবে। কিন্তু এখানে যে র, যখন আমি বলছি রো কেন বলছি, এটা ও আসবে না, এটা অই আসবে, কিন্তু আমরা উচ্চারণের সময় অনেক এরকম তফাৎ আছে আমরা জানি। যেমন দেখো বানান আমরা কি লিখি, দয় একা খ, আমরা কি দয় জপলা একা লিখি, সেরকম লিখি না। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে রো এর সঙ্গে অযুক্ত হচ্ছে, তাহলে এইটা হচ্ছে স্বরান্ত দিয়ে শেষ হচ্ছে এর উচ্চারণটা রো, তাহলে এইটা হচ্ছে তাহলে মুক্ত দল হবে, এটা হচ্ছে মুক্ত দল হবে। এবার দেখো বিন, এই দলটার মধ্যে এই যে দন্তের ন যেটা আছে এর উচ্চারণটা কিন্তু অর্ধ হচ্ছে, পূর্ণ হচ্ছে না। তাহলে এই যে দন্তের ন এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, এখানে একটা হসন্ত থাকবে, এই যে বিন এটা যেহেতু ব্যঞ্জন ধ্বনি সেইটা ওই জন্য এটা হচ্ছে রুদ্ধ দল হবে। আর এটা হচ্ছে দ্রো, এইটাও দ্রো যখন হচ্ছে, এই দয় রফোলা মানে হচ্ছে অ আছে দ্রো, তাহলে এখানে হচ্ছে এইটা হচ্ছে মুক্ত দল। আর নাথ থয়ের উচ্চারণ অর্ধেক হচ্ছে থ, তাহলে এটা হচ্ছে রুদ্ধ দল। দুটো রুদ্ধ দল আর দুটো মুক্ত দল রবীন্দ্রনাথের মধ্যে। এবার বুঝতে পেরেছো? আবার তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এরকম মুক্ত দল বা রুদ্ধ দল এরকম নামটা হলো কেন। দেখো, মুক্ত মানে হচ্ছে খোলা, আর রুদ্ধ মানে হচ্ছে বন্ধদা। তার মানে এখানে এই যে রো, এইটা হচ্ছে যদি মুক্ত দল হয় এর পরে কিন্তু আমরা আরও ধ্বনি ব্যবহার করতে পারবো, কিন্তু এই যে নাথ, এই যে রুদ্ধ দল মানে এখানে আর কোনো ধ্বনি ব্যবহার করা যাবে না নাথের সঙ্গে, কারণ এইটাই হচ্ছে শেষ, অতএব এর দরজা বন্ধ করে দিল। রুদ্ধ দল মানে হচ্ছে বন্ধ বলেছি, আর রুদ্ধ হচ্ছে এই যে নাথের সাথে আর কোনো বর্ণ ব্যবহার করা যাবে না। তোমরা এবার ভাবছো যে হ্যাঁ আমি তো ব্যবহার করে দেখাবো, অবশ্যই দেখাবে। তোমরা হচ্ছে নাথা করতে পারো, নাথি করতে পারো, তাহলে তো বর্ণ যুক্তই হচ্ছে। কিন্তু যখনই তোমরা যুক্ত করবে তখন এইটা আর একটা দল থাকবে না, তখন এটা দুটি দল হয়ে যাবে। বুঝতে পেরেছ? তখন এইটা আর একটা দল থাকবে না, তখন এই দলটা আবার দুটো হয়ে যাবে, ভেঙে যাবে। যদি নাথা করো, না একটা দল হবে, আবার থা একটা দল হবে, না থা, তাহলে দুটোই মুক্ত দল হয়ে যাবে। বুঝতে পেরেছ? অর্থাৎ রুদ্ধ দলের পর আর কোনো ধ্বনি ব্যবহার করা যাবে না, যদি যায় তার অর্থও পাল্টে যাবে আর তার দলটাও বিভাজন হয়ে যাবে। এবার দেখো তোমাদের এগুলো খুব সহজ ব্যাপার। এই যে আও, আই, আউ, এই যে ধ্বনিগুলো, এইগুলো হচ্ছে অর্ধস্বর।
এই অর্ধস্বরের পরেও কিন্তু যদি থাকে এগুলো তো স্বরধ্বনি, এগুলো তো স্বরধ্বনি, কিন্তু এইগুলো যখন বিশ্লেষণ করতে বলবে এইগুলো তখন যেহেতু তোমরা স্বরধ্বনি আছে দেখে তোমরা মুক্তদল করে দেবে, কিন্তু এটা ভুল হবে। সংজ্ঞাটা, মুক্তদলের সংজ্ঞাটা কি? যদি ব্যঞ্জনান্ত দিয়ে শেষ হয় বা ব্যঞ্জন ধ্বনি দিয়ে শেষ হয়, অথবা যৌগিক স্বরধ্বনি দিয়ে শেষ হয়, বা অর্ধ স্বরধ্বনি দিয়ে যদি শেষ হয়, তাহলে সেইটা মুক্তদলের জায়গায় কিন্তু রুদ্ধদল হবে। যেমন দেখো, খাও, খাও, এই যে খাও, এই যে আও, আও বলে কোনো ধ্বনি নেই, কিন্তু এটা আমরা বাংলাতে ব্যবহার করে থাকি। আও, আই, হ্যাঁ, আমরা কি কেউ বলি এরকম? খাই, খাই বলি না। বউ, আমরা বউ বলি, বউ বলি না। বলি কি? তাহলে এই যে উ এর উচ্চারণ, ই এর উচ্চারণ, ও এর উচ্চারণ, এইটা হচ্ছে পূর্ণ উচ্চারণ হচ্ছে না। যেহেতু পূর্ণ উচ্চারণ হচ্ছে না, সেই জন্য এটাকে রুদ্ধদলের এতে ফেলে দিয়েছে, রুদ্ধদলের দলে ফেলে দিয়েছে। তাহলে আমরা এই যে বলি খাও, এই যে খাও, তোমরা ও স্বরধ্বনি দেখতে পাচ্ছ, তাহলে তোমরা এটা যদি মুক্ত করে দাও কিন্তু বিরাট ভুল হয়ে যাবে। তাহলে এই যে ও আছে, আমরা বলি খাও, খাও এরকম বলি না, উচ্চারণটা দেখো, খাও এরকম বলি না। যদি খাও বলি তাহলে কিন্তু মুক্তদলই হবে, আর যদি বলি খাও তাহলে কিন্তু এটা রুদ্ধদল হবে। কিন্তু এইগুলো হচ্ছে রুদ্ধদল, এগুলো হচ্ছে অর্ধস্বর। এগুলো হচ্ছে অর্ধস্বর কেন, বা খণ্ডস্বরও বলা যায়, কারণ এর উচ্চারণ অর্ধেক হচ্ছে বা খণ্ড হচ্ছে। ঠিক আছে, যেমন খাই, খাই এরকম বলি না, খাই বলি, তাহলে এইটাও হচ্ছে রুদ্ধদল। যেমন বউ, বউ, বউ বলি না, বউ বলি, তাহলে এইটাও হচ্ছে রুদ্ধদল। এই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এইটাই সব থেকে ইম্পর্টেন্ট, যে এই স্বরধ্বনি থাকলেও, স্বরবর্ণ থাকলেও সেটা কি করে রুদ্ধদল হচ্ছে, এইটা তোমাদের কিন্তু জানতে হবে। বুঝতে পেরেছো? তাহলে অর্ধস্বর তোমরা জেনে গেলে, বা খণ্ডস্বর তোমরা জেনে গেলে, খণ্ডস্বর বা অর্ধস্বর থাকলে পারে সেখানে মুক্তদলের জায়গায় রুদ্ধদল হবে। আরেকটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরবর্ণ যদি থাকে তাহলে সেখানেও কিন্তু রুদ্ধদল হবে। যৌগিক স্বরবর্ণ কি? আমি যদি বলি, দেখো লিখলাম ভৈরব, এই যে ভৈরব, এখানে কটা দল আছে? তাহলে আমি দলটাকে ভাগি, ভৈরব, তাহলে দুটো দল আছে, একটা হচ্ছে ভৈ আর একটা হচ্ছে রব, তাই তো? দুটো দল আছে। এই দুটো দল কি কি? এই রব, এটা তোর বয়ের উচ্চারণটা পুরোপুরি হচ্ছে না, বয়ের উচ্চারণটা পুরোপুরি হচ্ছে না, সেই জন্য এটা হচ্ছে, এটা ব্যঞ্জন বর্ণ, সেই জন্য এটা রুদ্ধদল, সেই জন্য এটা রুদ্ধদল। এবার ভৈ, ঐকার আছে, তোমরা ভাববে যে ও ঐকার আছে, তার মানে এটা তো স্বরধ্বনি বা স্বরবর্ণ, তাহলে এখানে এটা মুক্তদল হবে, কিন্তু এটা ভুল হবে। এইটা হচ্ছে যৌগিক স্বরবর্ণ বা যৌগিক স্বরধ্বনি, উচ্চারণ বলে যৌগিক স্বরধ্বনি, তাহলে এইটা হবে যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি কেন সেটা আমি বলছি, দেখো যৌগিক স্বরধ্বনি এইটাও কিন্তু রুদ্ধদল হবে। কিভাবে না, যৌগিক স্বরধ্বনি ওই আছে, ও আর হস্যই, এই দুটো মিলিয়ে হচ্ছে এই ওইটা এসেছে, এই দুটো মিলিয়ে হচ্ছে এই ওইটা এসেছে, তাহলে এই ওইটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি, বা দুটো স্বরধ্বনির মিলনে হচ্ছে ওই উৎপন্ন হয়েছে। অর্থাৎ যৌগিক স্বরধ্বনি থাকলে পারেও সেইখানে কিন্তু তোমাদের মুক্তদলের জায়গায় রুদ্ধদল হবে। আশা করি বুঝতে পেরেছ। এবার তো নিশ্চয়ই সহজ লাগছে। এবার দেখো, তোমাদের অনেকে এটা ভুল ভুল করে চলে আসে, এটা সবসময় মাথায় রাখবে, কিন্তু এসএলএসটি পরীক্ষাতেও যারা চাকরির পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রেও এই ভুলটা হয়ে যায় পুরোপুরি না জানার ফলে। তোমরা জেনে নাও, জানলে পারে তোমাদেরই কিন্তু তোমরাই কিন্তু উপকৃত হবে। তাহলে এখান থেকে তোমাদের কতগুলো প্রশ্ন আসতে পারে দেখো। দল কাকে বলে তোমরা বুঝতে পেরেছো? দল বলতে কি বোঝো, একই ব্যাপার, ওই রকম ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, দল বলতে কি বোঝো বা দল কাকে বলে। ঠিক আছে, দল কয় প্রকার? দল কয় প্রকার বললাম, তোমরা জানো, রুদ্ধ দল আর মুক্ত দল। তিনটে দল বিশিষ্ট একটা শব্দ, বা চারটি দল বিশিষ্ট একটা শব্দ, যেমন রবীন্দ্রনাথ। যেমন দুটি দল বিশিষ্ট একটি শব্দ, যেমন ভৈরব। আবার দুটি দল বিশিষ্ট একটা শব্দ, আকাশ। তো এইবারে কোনটা মুক্ত দল, কোনটা রুদ্ধ দল, এইগুলো তোমরা জানলে। এবার কি খণ্ডস্বর, খণ্ডস্বরটাও তোমাদেরকে আমি কিন্তু পরিচিত করে দিলাম। খণ্ডস্বর বা অর্ধস্বর, যে স্বরের উচ্চারণ অর্ধেক হবে সেইটাকেই বলা হচ্ছে খণ্ডস্বর বা অর্ধস্বর, তখন সেইটা রুদ্ধদল হয়ে যাবে। আবার পূর্ণস্বর কোনগুলো, অ, আ, এইগুলো হচ্ছে পূর্ণস্বর। আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা, হলন্ত শব্দ কাকে বলে। হলন্ত শব্দ, এই নিয়ে আমার একটা ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো।
এই দল বিশ্লেষণ করতে গেলে হলন্ত শব্দটা তোমাদেরকে জানতে হবে। তাহলে হলন্ত শব্দটা কি? এই যে বললাম, তোমরা যখন বর্ণ বিশ্লেষণ করবে এখানে কিন্তু যোগ চিহ্ন দেবে, আর যখন দল বিশ্লেষণ করবে কিন্তু তোমরা একটা হাইফেন দিয়ে দেবে, ঠিক আছে? এই যে আকাশ, এখানে দুটো দল আছে, একটা হচ্ছে মুক্ত দল আ আছে, আর এই কাশটা হচ্ছে তালবস্যের উচ্চারণটা অর্ধেক হচ্ছে, সেই জন্য এটা রুদ্ধ দল বা এটা ব্যঞ্জন ধ্বনি, সেই জন্য হচ্ছে রুদ্ধ দল, ঠিক আছে? এবার দুটো দল বিশিষ্ট এটা একটা শব্দ। এবার তাহলে হলন্ত শব্দ কোনটা? না, যখন কোনো ব্যঞ্জন ধ্বনির উচ্চারণটা অর্ধেক হবে, মানে কোনো স্বরবর্ণ ছাড়াই সেটা উচ্চারণ হবে অর্ধেক, তখন তার নিচে একটা এই রকম হসন্ত দেয়া হয়। সেই হসন্ত দেয়া শব্দটাকেই বলা হচ্ছে হলন্ত শব্দ। হলন্ত শব্দ, এবার বুঝতে পেরেছো? হলন্ত শব্দ, হসন্ত শব্দ, হলন্ত শব্দ আর হস চিহ্ন। হলন্ত শব্দ, হসন্ত শব্দ, হস চিহ্ন, এইগুলো কি? এইগুলো একই, তিনটেই হচ্ছে একই, তার চিহ্নটা হচ্ছে এই রকম হস চিহ্ন। আর এই হস চিহ্ন দিয়ে যে শব্দটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে হলন্ত শব্দ, আর এই হস চিহ্নটাকেই বলা হচ্ছে হসন্ত। বোঝা গেল? তাহলে হসন্ত শব্দ বা হলন্ত শব্দটা তোমরা জানলে। তাহলে এই হচ্ছে দলের তোমাদের একটা ক্লাস, এই হচ্ছে তোমাদের দলের মোটামুটি আমি সব কিছু করিয়ে দিলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ, ভালো থেকো।